সাংবাদিক বন্ধুরা, গুড ইভিনিং। সবাইকে আজকের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে ক্যাবিনেট মিটিং ছিল এবং বরাবরের মতোই ক্যাবিনেট মিটিংয়ে আমাদের কিছু সিদ্ধান্ত গৃহীত হয়েছে সরকারের তরফ থেকে, যা আপনাদের মাধ্যমে আমরা রাজ্যের জনগণকে অবগত করতে চাইছি। আমাদের যে সিদ্ধান্তগুলো গৃহীত হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত, পঞ্চায়েত দপ্তর। ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়েছে 1178 খানা পোস্ট, 1178 1178 খানা পোস্ট আমরা এবারই প্রথম পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার হিসাবে আমরা পোস্ট ক্রিয়েট করেছি। অর্থাৎ সারা রাজ্যে 1178টা আমাদের জিপি এবং ভিসি রয়েছে, পঞ্চায়েত এবং ভিলেজ কমিটি। প্রতিটা পঞ্চায়েতে একজন করে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার সেখানে আগামী দিনে নিয়োগ হবে এবং সেই উদ্দেশ্যকে সামনে রেখে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার গ্রুপ সি, এটা হবে নন গেজেটেড পোস্ট, গ্রুপ সি নিয়োগ করা হবে। এবং তার জন্য আপনারা জানেন যে নিয়োগের আগে সেখানে পোস্ট ক্রিয়েট করতে হয়। তো 1178 খানা পোস্ট সেখানে ক্রিয়েট করা হয়েছে, আজকে ক্যাবিনেট তার মঞ্জুরি দিয়েছে। এটা হবে 5,700 থেকে 24,000 তার পে স্কেল এবং গ্রেড পে হবে 2,800 টাকা। আমরা ক্যাবিনেট আজকে নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, তার রিক্রুটমেন্ট হবে টিপিএসসির মাধ্যমে এবং এজ লিমিট থাকবে 18 থেকে 40 বছর। 5 বছর রিল্যাক্সেশন সেখানে থাকবে এসসি এবং এসটি উইথ ডিসেবিলিটিস অফ গভর্নমেন্ট সার্ভেন্টস, পার্সনস উইথ ডিসেবিলিটিস অ্যান্ড গভর্নমেন্ট সার্ভেন্টস। এসসি এসটির জন্য 5 বছর রিল্যাক্সেশন থাকবে। ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা রয়েছে, ডিসেবল যারা রয়েছে, তাদের জন্য 5 বছর রিল্যাক্সেশন থাকবে এবং টিপিএসসির মাধ্যমে রিক্রুটমেন্ট হবে। কোয়ালিফিকেশন থাকতে হবে গ্রাজুয়েট ফ্রম এনি রিকগনাইজড ইউনিভার্সিটি অর ইটস ইকুইভ্যালেন্ট এবং বাংলা, ককবরক, কম্পিউটার এই সমস্ত বিষয়ে তার নলেজ থাকতে হবে। গ্রুপ সি পদে হবে নন গ্যাজেটেড। পে স্কেল আমরা বলেছি 5,700 থেকে 24,000-এর মধ্যে হবে এবং গ্রেড পে হবে 4,200। তো এটা আমাদের আজকে ক্যাবিনেট নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে, যাতে করে আপনারা জানেন যে পঞ্চায়েতই হচ্ছে 3 টিয়ার পঞ্চায়েত সিস্টেমে যে গ্রাম পঞ্চায়েত আমরা বলি বা ভিলেজ কমিটি আমরা বলি, সেটাই হচ্ছে সমস্ত ক্ষমতার যে আমরা বিকেন্দ্রীকরণ করেছি, ডিসেন্ট্রালাইজেশন, উন্নয়নের যে রুট সেটা হচ্ছে পঞ্চায়েত। পঞ্চায়েতে যদি সঠিকভাবে কাজ দক্ষতার সঙ্গে পরিচালিত না হয়, তবে গরিব অংশের মানুষ, গ্রামীণ মানুষ, কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, প্রতিটি ক্ষেত্র থেকে বঞ্চিত হবে, স্কিম থেকে বঞ্চিত হবে। এবং টু ব্রিং মোর এফেক্টিভিটি, মোর এফিসিয়েন্সি ইন দ্য ইমপ্লিমেন্টেশন অফ দ্য পঞ্চায়েত ওয়ার্কস, আমাদের ডে টু ডে লেভেলে যে কাজ থাকবে, তার জন্য রাজ্য সরকার এবারই প্রথম আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পঞ্চায়েত এক্সিকিউটিভ অফিসার সেখানে নতুন পোস্ট ক্রিয়েট হয়েছে, আগামী দিনে সেটা রিক্রুটমেন্ট হবে। 1178টা পোস্ট, 1178টা পঞ্চায়েত এবং ভিসিতে। আমাদের ক্যাবিনেট যে আরো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো গ্রহণ করেছে, তার মধ্যে প্রোভাইডিং 25 acres of land on lease basis in favor of Society for Tripura Medical College and Dr. B.R. Ambedkar Teaching Hospital under Revenue Department. Revenue Department আমাদের যে টিএমসি আমরা যাকে বলি, হাপানিয়া স্থিত, ওই টিএমসি কে 25 একর ল্যান্ড
প্রদান করেছে, তারা ইনফ্রাস্ট্রাকচার করবে, আরো কলেজ সেখানে হবে আগামী দিনে। আমাদের যে চিকিৎসা পরিষেবা, আমরা জানি যে এখানে মেডিকেল কলেজ এবং হাসপাতাল রয়েছে, তাতে আরো যুক্ত করার জন্য উন্নয়নের নিরিখে আমরা রাজ্য সরকারের তরফ থেকে তাদেরকে ল্যান্ড প্রোভাইড করেছি, 25 একর ল্যান্ড। এবং ডিএমকে বলা হয়েছিল সমস্ত কাজ পরিদর্শন করে ভ্যালুয়েশন বের করে আমাদেরকে বলার জন্য, এবং রাজ্য সরকারকে ডিএম যথাযথভাবে রিপোর্ট প্রদান করেছে এবং তাদেরকে আমরা লিজের মাধ্যমে আমরা ল্যান্ড প্রদান করেছি 25 একর, যাতে করে আগামী দিনে তারা সেখানে আরো কলেজ তৈরি করতে পারে। এবং তারা এই মর্মেই আমাদের থেকে ল্যান্ড চেয়েছে এবং তাদেরকে সেটা অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, লিজ দেওয়া হয়েছে। আমাদের, আপনারা জানেন যে ত্রিপুরা রাজ্যে আগামী দিনে ফরেন্সিক ইউনিভার্সিটি হতে চলেছে, এবং ভারতবর্ষের মধ্যে আহমেদাবাদে ফরেন্সিক ইউনিভার্সিটি রয়েছে, এবং সেই ইউনিভার্সিটির ব্রাঞ্চ রয়েছে দিল্লিতে এবং অন্য একটা রাজ্যে। ত্রিপুরাতে সহ 4 নম্বর স্থান হবে ত্রিপুরা, আগরতলা, যেখানে আমাদের ফরেন্সিক ইউনিভার্সিটির ক্যাম্পাস থাকবে। এবং এই ফরেন্সিক ইউনিভার্সিটি যখন হবে, একদিকে যেমন ক্রিমিনাল অ্যাক্টিভিটিস সেখানে সংখ্যা কমবে, ঠিক তেমনি দেশ বিদেশ থেকে ছাত্র ছাত্রীরা, স্কলাররা এখানে আসবে রিসার্চের জন্য, পড়াশোনার জন্য এবং ফরেন্সিক আনুষঙ্গিক বিষয়ে খতিয়ে দেখার জন্য। তো স্বাভাবিকভাবেই ত্রিপুরা রাজ্য, যেটা ভারতবর্ষের 3টে জায়গায় রয়েছে, ত্রিপুরা রাজ্য হবে 4র্থ জায়গা যেখানে ফরেন্সিক ইউনিভার্সিটির ক্যাম্পাস হবে। এবং সেই ফরেন্সিক ইউনিভার্সিটির ক্যাম্পাস তৈরি করার জন্য আমাদের হোম ডিপার্টমেন্টকে 49.21 একর্স অফ ল্যান্ড আমরা ফরেন্সিক সায়েন্স ইউনিভার্সিটি তৈরি করার জন্য আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের থেকে চেয়েছে। এবং সেই মোতাবেক আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে, হোম দপ্তরকে, স্বরাষ্ট্র দপ্তরকে আমরা 49.21 একর্স অফ ল্যান্ড আমরা প্রদান করেছি। ক্যাবিনেট প্রদান করার জন্য ক্যাবিনেট আজকে সম্মতি প্রদান করেছে, এবং সেটা হবে সদর সাব ডিভিশন আন্ডার রেভিনিউ ডিপার্টমেন্টে, যেখানে ফরেন্সিক সায়েন্সের ইউনিভার্সিটি তৈরি হবে। আমাদের ক্যাবিনেট আজকে সেটা মঞ্জুরি প্রদান করেছে। এটা আমাদের শিক্ষার জগতে, আমাদের রাজ্যের উন্নয়নের জগতে, বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের সঙ্গে ত্রিপুরা রাজ্যের যোগাযোগের ক্ষেত্রে বলুন, স্টাডির ক্ষেত্রে বলুন, রিসার্চের ক্ষেত্রে বলুন, একটা নতুন দিগন্ত সেখানে খুলে দেবে বলে আমরা মনে করি, এবং ক্যাবিনেট সেদিক থেকে নীতিগত সিদ্ধান্ত সেটা গ্রহণ করেছে। আমাদের সরকার গঠিত হওয়ার পর আমরা কৃষকদের কাছ থেকে ধান ক্রয় শুরু করেছিলাম, এবং বছরে 2 বার রবি এবং খরিফ এই দুটো সময়ে আমরা ধান ক্রয় করি এমএসপি রেটে। এবং এতে করে সারা রাজ্যে কৃষকরা, যেটা প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন যে কৃষকদের আয়কে দ্বিগুণ করতে হবে, কৃষকরা হচ্ছে আমাদের অন্নদাতা, এবং তাদের আয়কে যদি আমরা দ্বিগুণ করতে পারি, তবে আত্মনির্ভর ভারত বা আত্মনির্ভর ত্রিপুরা গড়ার যে প্রধানমন্ত্রী এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক দিয়েছেন, সেটা বাস্তবায়িত হবে, ত্বরান্বিত হবে। এবং সেই কাজকে সামনে রেখে বিগত দিনে আমরা দেখেছি অনেক সরকার বড় বড় স্লোগান দিত যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করতে হবে, কেন্দ্রীয় সরকারকে তুলোধুনো করত, কিন্তু রাজ্য সরকার সেই সিদ্ধান্ত গ্রহণ করত না। আমাদের সরকার গঠিত হওয়ার পর সেই সিদ্ধান্ত আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর ঐকান্তিক প্রচেষ্টায় সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, এবং এবারও সেটাকে ধারাবাহিকতা বজায় রেখে আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এই আমাদের সিজনে 20,000 এমটি ধান সারা রাজ্য থেকে কৃষকদের কাছ থেকে ক্রয় করা হবে। 20,000 এমটি ধান আমরা ক্রয় করব, ক্যাবিনেট সিদ্ধান্ত গ্রহণ করেছে, এবং তাতে করে আমাদের খরচ হবে প্রায় 45,68,00,000 টাকা রাজ্য সরকারের।
45,68,00,000 টাকা খরচ করে আমরা কৃষকদের কাছ থেকে এবার আবার ধান ক্রয় করব, যেটা আমরা শুরু করেছিলাম সরকারে আসার পর। তার ধারাবাহিকতা আমাদের বজায় রেখেছি এবং সেই ধারাবাহিকতাকে বজায় রেখেই আমরা সেই সিদ্ধান্ত নিয়েছি 20,000 MT ধান সেখানে ক্রয় করা হবে সারা রাজ্যের কৃষকদের কাছ থেকে। এটা একটা জনদরদি এবং আত্মনির্ভর ত্রিপুরা গড়ার লক্ষ্যে একটা বলিষ্ঠ পদক্ষেপ বলে আমরা মনে করি। আমাদের 3টা পোস্ট কোর্ট নাম্বার 5 ত্রিপুরা হাইকোর্টে ল ডিভিশনের আন্ডারে 3টা নতুন পোস্ট তৈরি করা হয়েছে এস্টাবলিশমেন্ট সেক্টরে। হাইকোর্টের যে এস্টাবলিশমেন্ট সেক্টর রয়েছে সেই এস্টাবলিশমেন্ট সেক্টরে আমাদের 3টে নতুন পোস্ট সেখানে তৈরি করা হয়েছে এবং তৎসঙ্গে আমাদের ত্রিপুরার ল ডিপার্টমেন্টের আন্ডারে যারা ক্লার্করা রয়েছেন, যারা লয়ারদের সঙ্গে থাকেন, সরকারি লয়ারদের সঙ্গে ক্লার্ক, তাদের বেতন 7,500 টাকা থেকে বাড়িয়ে 8,500 টাকা করা হয়েছে, অর্থাৎ 1,000 টাকা তাদের বেতন বৃদ্ধি করা হয়েছে ল ডিপার্টমেন্টের আন্ডারে। আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, 35খানা পোস্ট মেডিকেল অফিসার, ডেন্টাল, পিডিএস, হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার দপ্তরের আন্ডারে সেখানে আজকে মঞ্জুরি হয়েছে, ক্যাবিনেট মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে 35খানা পোস্ট সেগুলিকে শীঘ্রই পূরণ করা হবে, যাকে আমরা দন্ত চিকিৎসক বলি। সেই পোস্টগুলো ক্রিয়েট করা হবে 35খানা। এবং এতে করে যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আগে বলেছিলেন, যারা কোভিড ডিউটি করেছে গ্রাজুয়েটরা, তাদেরকে প্রায়োরিটি দেওয়া হবে। অর্থাৎ ধরে নিন 50-এ যদি নাম্বার মার্কস থাকে পরীক্ষার, 10 মার্ক যদি সে কোভিড ডিউটি করে থাকে তাকে ডাইরেক্ট দিয়ে দেওয়া হবে। এটা আগেরই সিদ্ধান্ত রাজ্য সরকারের, টু এনকারেজ দেন। যখন রাজ্য কোভিড মহামারীর মধ্য দিয়ে চলছিল, অনেকে আমরা দেখেছি ডিউটি করতে চাইছিল না, তখন রাজ্য সরকার থেকে বলা হয়েছিল, কল দেওয়া হয়েছিল একটা, অনেক গ্রাজুয়েটরা যারা সরকারি চাকরি পায়নি তখনও, তারা এসছে, কোভিড ডিউটি করেছে তাদের জীবনের ঝুঁকি নিয়ে। তো এনকারেজ করার জন্য তাদেরকে, এবং রাজ্য সরকার যেটা বলেছিল সেই কথা রক্ষা করার জন্য, কমিটমেন্ট রক্ষা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 10 মার্ক তাদেরকে এমনিতেই দেওয়া হবে। ইন্টারভিউতে বসলেই তাদের 10 মার্ক অ্যাড হয়ে যাবে। তৎসঙ্গে বাকিটা তাদের পারফরমেন্সের উপর ডিপেন্ড করে এইগুলো নিয়োগ করা হবে। অর্থাৎ 35খানা পোস্ট সেখানে মেডিকেল অফিসার, ডেন্টাল, সেগুলো ফ্যামিলি ওয়েলফেয়ার এবং হেলথ ডিপার্টমেন্টের আন্ডারে টিপিএসসির মাধ্যমে সেগুলোকে নিয়োগ করা হবে। এটা আজকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আমাদের আরেকটা সিদ্ধান্ত, সায়েন্টিফিক অফিসার 5টা পোস্ট, গ্রুপ বি, gazetted in State Forensic Science Laboratory, District Mobile under Home Department by direct recruitment. Home Department 5খানা সায়েন্টিফিক অফিসার যেটা গ্যাজেটেড গ্রুপ বি সেগুলোকে পূরণ করবে। সিদ্ধান্ত হয়েছে মডালিটিস কি হবে, কি সিস্টেমে তৈরি সেকালে মানে নিয়োগ করা হবে, সেটা আগামী দিনে আপনাদের জানিয়ে দেওয়া হবে। হোম ডিপার্টমেন্ট থেকে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম দপ্তর যে এআর, সেখান থেকে একটা সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন যে রাজ্য সরকারের এমন অনেক কেস রয়েছে যেগুলো পেন্ডিং পড়ে রয়েছে, শত শত কেস, যেগুলোকে আমরা ডিপি বলি, ডিপার্টমেন্টাল প্রসিডিংস। অনেক এনকোয়ারি, অনেকে রিটায়ারমেন্টেও চলে যাচ্ছেন, কিন্তু ডিপি শেষ হয়নি। এতে করে কর্মচারীদের রিটায়ারমেন্টে যাওয়ার সময় রিটায়ারমেন্টের যে বেনিফিট, সুযোগ সুবিধা, সেগুলো থেকে তারা বঞ্চিত হয়, যেহেতু অফিসারের সংখ্যা কম রয়েছে।
তাই সিদ্ধান্ত হয়েছে প্রপোজাল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ রিটায়ার্ড আইএস, সিনিয়র টিসিএস অফিসার, জুডিশিয়াল অফিসার অ্যাজ ইনকোয়ারিং অফিসার অন কন্ট্রাক্ট বেসিস। যারা রিটায়ারমেন্টে গেছে সদ্য আইএস, সিনিয়র টিসিএস বা জুডিশিয়াল, ত্রিপুরা জুডিশিয়াল সার্ভিস টিজেএস, যারা অফিসাররা রিটায়ারমেন্টে গেছেন তাদেরকে কন্ট্রাক্টের মাধ্যমে নিয়োগ করে তাদের এনকোয়ারি অফিসার হিসেবে নিযুক্তি দেওয়া হবে। এবং এতে করে যারা আইএস থাকবে তারা যদি 3 মাসের মধ্যে এনকোয়ারি রিপোর্ট জমা দিতে পারে তাদেরকে 15,000 টাকা প্রদান করা হবে। যদি যারা টিসিএসরা রয়েছেন তারা যদি 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে পারেন তাদেরকে 10,000 টাকা করে প্রদান করা হবে। এই কন্ট্রাক্টের মাধ্যমে তারা চুক্তিবদ্ধ হবে এবং তাদের কাজ করবে। এবং এতে করে তাদেরকে কারা নিয়োগ দেবে, তাদের সিলেকশন কারা করবে, ল সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম এবং এডিশনাল সেক্রেটারি অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্ম। এই 3-4 জনের একটা কমিটি থাকবে এই লেভেলে, সেক্রেটারি বা এডিশনাল সেক্রেটারি লেভেলে, প্রিন্সিপাল সেক্রেটারি লেভেলে। তারা বসে কাদেরকে নিয়োগ করা যায় সে সিদ্ধান্ত তারা গ্রহণ করবে ফর স্মুথ অ্যান্ড ইফেক্টিভ কমপ্লিশন অফ ভেরিয়াস ডিপার্টমেন্টাল এনকোয়ারিজ হুইচ আর স্টিল পেন্ডিং উইথ দ্য গভর্নমেন্ট অফ দ্য স্টেট। যেগুলো এখনো পেন্ডিং রয়েছে গভর্নমেন্টের সঙ্গে ডিপির জন্য, প্রসিডিংসের জন্য। তো এগুলোকে ত্বরান্বিত করার জন্য কাজকে এই সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়েছে। এই হলো আমাদের আজকের ক্যাবিনেটের সিদ্ধান্ত। তার মধ্যে অনেকগুলো নিয়োগ সংক্রান্ত বা পোস্ট ক্রিয়েশন সংক্রান্ত খবর আপনাদেরকে বা সিদ্ধান্ত আপনাদেরকে আমরা জানিয়েছি। পঞ্চায়েত দপ্তর থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তর, আমাদের ল ডিপার্টমেন্ট, সমস্ত দিক থেকে হোম ডিপার্টমেন্ট, সেগুলো আপনাদেরকে আমরা অবগত করেছি। তৎসঙ্গে প্রতি ক্যাবিনেটেই রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তর থেকে কোভিড সম্পর্কিত একটা বুলেটিন দেওয়া হয়, একটা অ্যাপ্রাইজাল দেওয়া হয়। আজকেও রাজ্য সরকারের প্রিন্সিপাল সেক্রেটারি স্বাস্থ্য দপ্তরের যিনি রয়েছেন উনি কোভিড নিয়ে আমাদেরকে ব্রিফিং দিয়েছেন। এতে করে বর্তমানে আমাদের ওয়েস্টে কোভিড পার্সেন্টেজের সংখ্যা সেটা হচ্ছে 0.43%, সিপাহীজলাতে 0.7%, খোয়াইতে নেই 0%, গোমতীতে 0.45%, সাউথে 0.5%, ধলাইতে 0.23%, ঊনকোটিতে 0.6%, নর্থে 0.4% এবং টোটাল সেটা হচ্ছে 0.23%। মানে অনেকটাই ডিক্লাইনিং মোডে। কোভিডের যেটা মাঝখানে একটা ভয় আতঙ্কের পরিবেশ ছিল যে কোভিডটা হয়তো বাড়ছে ত্রিপুরা রাজ্যে, এখন পর্যন্ত আমরা ভালোভাবেই কন্ট্রোলে রাখতে পেরেছি রাজ্য সরকারের তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। যেটা আজকের কোভিড বুলেটিন নিয়ে বা ক্যাবিনেট বৈঠকে যে আমাদেরকে ব্রিফিং দেওয়া হয়েছে সে তাতে রাজ্য সরকারের যিনি সচিব, প্রিন্সিপাল সচিব রয়েছেন উনি আমাদেরকে সেটা ব্যক্ত করেছেন। এবং তৎসঙ্গে আমাদের কোভিডের যে ডোজ ভ্যাকসিন সেগুলো আমাদের স্টকে রয়েছে 6,83,600 কোভিড ভ্যাকসিন আমাদের স্টকে রয়েছে 6,83,600। আমরা ফার্স্ট ডোজ প্রদান করেছি 25,65,014। আমরা সেকেন্ড ডোজ প্রদান করেছি 20,99,333। সর্বমোট টোটাল কোভিড ডোজ আমরা প্রদান করেছি রাজ্যে 46,64,347। এই হচ্ছে কোভিড নিয়ে আমাদের যে বুলেটিন। এই সিদ্ধান্তগুলো আপনাদেরকে আমরা অবগত করলাম। যদি কারোর কোনো আলোচনা করার থাকে, প্রশ্ন থেকে থাকে, প্লিজ ফিল ফ্রি। আপনারা ক্যাবিনেটের সিদ্ধান্তের বিষয়ে আপনারা আমাদের থেকে জানার চেষ্টা করবেন। Sir, is there any specific steps regarding the Omicron? Because our neighboring state, West Bengal... No, I got your point. Let me make it very clear. Our Principal Secretary Health categorically stated there has been no case of Omicron detected in the state of Tripura as of now.
there has been no case of Omicron detected in the state of Tripura as of now. And you people would be happy to note that the COVID cases are already in declining mode. Government has already tackled it very meticulously, very effectively, and we will be happy to note that now the number of COVID patients are in decreasing mode now. এখন পর্যন্ত তো আমাদের কোনো ওমিক্রনের কোনো কেস ধরা পড়েনি। আপনারা জানবেন যে মহারাষ্ট্রে বা বড় বড় রাজ্যগুলোতে যেগুলোর সঙ্গে বিদেশের সম্পর্ক বেশি, সেখানে কিছু কিছু কেস ধরা পড়েছে। এখন পর্যন্ত আমাদের কোনো কেস ধরা পড়েনি। আমরা ভিজিল্যান্ট রয়েছি ওমিক্রন নিয়ে, যথাসময়ে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে। So you said about it's rupees 15,000 honorarium. So it is one time or for every month? 3 months. That period This of is inquiry. on per cases. Retired IAS. ISNTC. No. That is case to case basis. If a secretary level officer, definitely a secretary level officer, he or she was an IAS officer. So, in case of an IAS officer, if the inquiry is conducted and the report is submitted within a span of 3 months, then he will get 15,000 of honorarium or remuneration, whatever it is. In case of a TCS officer, if he able to submit the report within a span of say 3 months, he will get 10,000. It is like that only. Just it will be like honorarium. We want to garner or get their service for the smooth and affecting conduction of all the pending cases. Is there any specific number of these departmental proceedings